কর্মব্যস্ত নগরীগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শব্দ দূষণ, তোয়াক্কা নেই নিয়ম নীতির। বাচ্চা-কাচ্চারা যখন বাইরে বেরোয় এই শব্দটা খুবই খারাপ, কারণ এরা বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রথমত মাথা ব্যথা করে। আস্তে আস্তে কথা বললে তখন আমরা শুনতে পাই একটু কম। যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে সবগুলো শহর এই মাত্রা ছাড়িয়ে গেছে। এই নীরব ঘাতক ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি, আশঙ্কা চিকিৎসকদের। শব্দ দূষণ একটা নীরব ঘাতক, যেটা খুব স্লোলি হয়। আর্লি স্টেজে প্রিভেন্টেবল, লেট স্টেজে ইট বিকামস পার্মানেন্ট। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি। বিশ্বের অনেক দেশের চেয়ে জঙ্গিবাদ নির্মূলে এগিয়ে আছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। র্যাব সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ। হাওড়া অঞ্চলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও মাছ পাচ্ছে না জেলেরা। এখনো তলিয়ে আছে ফসলি জমি। 6 লাখ মেট্রিক টন ধান নষ্ট হলেও প্রভাব পড়বে না, জানালেন খাদ্যমন্ত্রী। আত্রাই নদীতে বাঁধ দেয়া হয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। স্থায়ী কোনো বাঁধই সেখানে নেই, জানালেন নদী গবেষকরা। যৌথ নদী কমিশনের মাধ্যমে সমাধানের পরামর্শ। এবং ঢাকা চট্টগ্রাম 4 লেন মহাসড়কের ফেনীর লালপুল বাইপাস যেন এক মৃত্যু ফাঁদ। ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। নির্মাণ পরিকল্পনার অভাবকে দুষছেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে চলছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। গত মধ্যরাত থেকে উপজেলার ত্রিমোহনী এলাকায় বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। এদিকে নিরাপত্তার জন্য পুরো এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পুলিশ জানায় বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে অভিযান চালাচ্ছে পুলিশ ও কাউন্টার টেরোরিজমের সদস্যরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শিবগঞ্জের ত্রিমোহনী এলাকার ঝিন্টু হাজির বাড়িতে অভিযানে যায় তারা। এ সময় বাড়িতে প্রবেশ করতে গেলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়। আত্মরক্ষার্থে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশের পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বাড়িটিকে ঘিরে অবস্থান নেয়। বাড়িটি রফিকুল ইসলাম আবু নামে এক ব্যক্তির কয়েক মাস আগে তার স্ত্রী এবং সন্তান সহ ভাড়া নেন। তিনি শিবগঞ্জ বাজারে মশলার ব্যবসা করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে রফিকের সঙ্গে গত 1 বছর ধরে তার বাড়ির কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছে তার মা। কতদিন ধরে এই বাড়ির সঙ্গে যোগাযোগ নাই ওই আবুর, এটা একটু বলেন আমাদের। 5 মাসের মতন হবে, এটা আইডিয়াতে বলছি, কিন্তু এখন বলতে পারছি না। আমি আমার যাটা কাউকে দেখিনি, তাও মেয়েগুলো আসে আমার সাথে কথা বলে চলে যায়। কালকে এসে চলে গেছে, থাকিনি। গোলাগুলি একটার মধ্যে হচ্ছে, এটা আওয়াজ পাচ্ছি। গোলাগুলি যখন যেখানে খুশি সেখানে তো যা কিছু ঘটতে পারে, ওই জন্য আমরা অত্যন্ত ভয়ের ভিতর আছি। দর্শক, এই মুহূর্তে শিবগঞ্জে অভিযান স্থলে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রকি, যেমনটি বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণ চন্দ্রপুরের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। এখন আমরা সেই আস্তানার খুবই কাছাকাছি আছি। এখান থেকে আমার পেছনে যে বাগানটি দেখা যাচ্ছে, মূলত এই বাগানের শেষ মাথায় কিন্তু এই জঙ্গি বলে যাকে চিহ্নিত করা হচ্ছে, এখন পর্যন্ত যাকে সন্দেহ করা হচ্ছে জঙ্গি সন্দেহে, তার অবস্থান ওখানেই। আমাদের এখানে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ বিপুল সংখ্যক উৎসাহী লোক এসেছেন। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই বাড়িটি কিন্তু ঘিরে রেখেছেন। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 2টি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বারবার যোগাযোগ করছি, কথা বলছি। তারা যেটি বলছেন যে সোয়াতের একটি টিম তারা ঢাকা থেকে রওনা হয়েছেন। তারা এখানে আসার পর হয়তো এই অভিযানটি কিভাবে তারা পরিচালনা করবেন সেই বিষয়টি নিয়ে তারা তখন দেখবেন। তো আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, এই যে বাড়িটিতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ, সেই বাড়িটিতে একজন নারী এবং তার স্বামী
এবং 2 জন শিশু রয়েছে। এই যাকে জঙ্গি সন্দেহ করা হচ্ছে তার নাম রফিকুল ইসলাম আবু, তার বয়স প্রায় 35 বছরের মতো, তার দুটি মেয়ে বাচ্চা রয়েছে তার সাথে, দুটি খুবই ছোট। তো সে মূলত এই এলাকাতে তার বাসা এবং প্রায় 1 বছর ধরে সে বাড়ি থেকে বিচ্ছিন্ন ছিল এবং বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল বলে আমরা বিভিন্ন স্থানীয়দের কাছ থেকে এমনটি জানতে পারছি। এবং আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় লোকজনদের সাথে, তারা যেটি বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু এক ধরনের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তারা অনেকে উৎসাহী হয়ে এখানে দেখতেও এসেছেন এবং অনেকে কিন্তু ঘর থেকে বেরও হচ্ছেন না ভয়ে। এ ধরনের একটি ব্যাপার এদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। শিবনগর এবং ত্রিমোহনী এই দুটি এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আর যে তিনি মূলত জেন্টু হাজির বাড়িতে ভাড়া থাকতেন এবং এই জেন্টু হাজিকে এখন পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করলেও তার অবস্থান এখন পর্যন্ত আমরা পাইনি। মূলত তিনি এইখানে যে ত্রিমোহনী বাজার ছিল সেখানে মশলার ব্যবসায়ী ছিলেন এবং সপ্তাহে 2 দিন সেখানে সে মশলা বিক্রি করত এবং স্থানীয়দের কাছ থেকে এখন পর্যন্ত উড়ো উড়ো একটি কথা শোনা যাচ্ছে যে সে জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। তবে এই বিষয়টি নিয়ে পুলিশ কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি। হয়তো SWAT সদস্যরা আসার পর এই অভিযান পরিচালনা করার পরই নির্দিষ্ট করে বলা যাবে যে এখানে আসলে কয়জন জঙ্গি আছে বা কি পরিমাণ বিস্ফোরক দ্রব্য এখানে মজুদ আছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই অভিযানের খবর। দর্শক, শিবগঞ্জে যেখানে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সেখানে থেকে আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন সবশেষ খবর। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ জঙ্গিবাদ নির্মূলে সফলতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কর্মীটোলায় র্যাব সদর দফতরে বাহিনীর 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। র্যাব সদস্যদের সততার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি জঙ্গিবাদ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের যে কোনো প্রয়োজনীয় মুহূর্তে এভাবেই প্রতিটি সদস্যকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা জঙ্গিবাদ থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরবে তাদের আর্থিকভাবে পুনর্বাসন ও আইনি সহায়তা দেবে সরকার। এ সময় প্রধানমন্ত্রী র্যাবের একটি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। প্রতিনিয়ত আমরা আজকে সারা বিশ্বব্যাপী একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে জঙ্গিবাদ, যেটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দরবারে এই জঙ্গিবাদ আজকে একটা বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে এবং বাংলাদেশেও মাঝে মাঝে আমরা এই জঙ্গিবাদের হামলার শিকার হচ্ছি। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে এই জঙ্গিবাদ ঠেকাতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহ, র্যাব থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যার যেখানে যতটুকু সুযোগ হচ্ছে তারা সকলেই কাজ করছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। আমাদের যে কোনো একটা অপারেশন করতে গেলে সেখানে একটা সমন্বয় প্রয়োজন। কাজে যার যেখানে যতটুকু সক্ষমতা আছে সে সেটা দিয়ে একে অপরকে সহযোগিতা করবে, এটাই হচ্ছে বাস্তবতা। কাজে সেভাবে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। চরমপন্থীরা বা জঙ্গিবাদ বা এর সঙ্গে সম্পৃক্ত যারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করছে, তাদের জীবন জীবিকার সুযোগ আমাদের করে দিতে হবে, যেন তারা স্বাভাবিক জীবনে সুস্থভাবে তাদের জীবন জীবিকা পরিচালনা করে আর্থিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে। সে ব্যাপারে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে আমরা তা করব। শুধুমাত্র আত্মসমর্পণ করে ছেড়ে দিলে হবে না, তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যেন তারা আর এই ভুল পথে না যেতে পারে। সুনামগঞ্জের বন্যা প্রসঙ্গ। অপরিবর্তিত রয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। এখনও তলিয়ে আছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হাওড় অঞ্চলে মাছ ধরা শুরু হলেও মাছ পাচ্ছেন না বলে অভিযোগ জেলেদের। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এছাড়া সিলেট জেলার 13 উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যজীবীদের জন্য 50,000 ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য এবং ছবি নিয়ে প্রেস রিপোর্ট।
মঙ্গলবার সুনামগঞ্জের হাওর অঞ্চলে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কিছুটা স্বস্তি ফিরে এসেছে জেলেদের মাঝে। তবে এখন পর্যন্ত হাওরে জাল ফেলে মাছ পাচ্ছেন না বলে জানান তারা। পরিবার নিয়ে টিকে থাকার লড়াই, সরকারের কাছে পুনর্বাসন এবং সাহায্যের দাবি দুর্গত জেলেদের। মাছ উঠে না, আগে মাছ 500 টাকার মাছ অনে 200 টাকার উপরে 150 টাকার উপরে বেচতে পারি না। মাছ সব যা আছে সব মারা গেছে। খুবই কষ্ট করে যে আমরা ক্ষেত কামার করলাম, কইরা তো একটা খাতিলে ইয়া উড়াইতে হলাম না। আমরা কোনো কিছু পাইছি না বা সরকারের কোনো সাহায্য পাইছি না। আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি যাতে প্রত্যেক ঘাটে ঘাটে আমরা চাল ভাড়ায় দেওয়া হয় গরিব মেহনতি মানুষের খাওয়ার জন্য। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, এরই মধ্যে হাওর অঞ্চলের দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। কর্মসূচির আওতায় 3 মাস 8 দিনের জন্য যে বরাদ্দ আমরা পেয়েছি, এগুলো আমরা ইতিমধ্যেই উপজেলা ভিত্তিক দিয়েছি এবং সেখান থেকে তারাও কার্যক্রম শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে হাওরের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ একটি তালিকা করা হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বীজ বিতরণ করছি এবং সব ক্ষুদ্র উপান্তিক কৃষকদের বিভিন্ন প্রকল্পভুক্ত কৃষক প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করেছি এবং আমরা আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির একটা টাকার পরিমাণ এবং চাউলের পরিমাণে ক্ষয়ক্ষতির প্রতিবেদন সম্পন্ন করতে পারব। হাওরের 1.5 লাখ হেক্টর জমির ধান এখনো পানিতে তলিয়ে আছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গত 25 দিনে প্রায় 1.5 কোটি টাকার ফসল হানি সহ প্রায় 2 কোটি টাকার মাছ ও হাঁস মারা গেছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। হাওর অঞ্চলে 6 লাখ মেট্রিক টন ধান নষ্ট হলেও তাতে সরকারের মজুদে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত খাদ্য, পোল্ট্রি ও কৃষি পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। মিল মালিকদের কারসাজির কারণে কিছু জায়গায় চালের দাম বেড়েছে। 3.5 কোটি মেট্রিক টন খাদ্য উৎপন্ন হয় বছরে। 2 কোটি 90-92 লক্ষ মেট্রিক টন মানুষের কনজামশন বাংলাদেশে। হাওর অঞ্চলে ক্ষতি হয়েছে বড়োর 6 লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের বড়োর টার্গেট হচ্ছে এবার প্রায় 2 লক্ষর কাছাকাছি। এতে করে কি আমাদের একেবারে খাদ্য মজুদের ক্ষেত্রে বিপর্যয় বা এমন কি আমাদের অবস্থার সৃষ্টি হলো আমি বুঝি না। এটা প্রচার করার চেষ্টা করা হচ্ছে, এতে করে জনমনে একটা আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে এবং সরকারের পক্ষ থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই সমস্ত সাহায্য সামগ্রী দেওয়া হচ্ছে, ঘোষণা করা হচ্ছে, দেওয়া হবে, আমাদের গুদাম থেকে তা অবশ্যই তা সরবরাহ করা হবে। কোনো রকম ঘাটতি নাই। কিছু অসাধু ব্যবসায়ী তারা হয়তো একটা প্যানিক সৃষ্টি করার জন্য দাম বাড়ানোর চেষ্টা করছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, হাওর অঞ্চল সহ বন্যা দুর্গত 6 জেলায় ফসল না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্তদের খাদ্য সহ সব ধরনের সহযোগিতা দেবে সরকার। এছাড়া আগামী 100 দিনের কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের চাল সহ নগদ অর্থ দেওয়ারও ঘোষণা দেন ত্রাণমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আগামী ফসল না ওঠা পর্যন্ত প্রায় 1 বছর প্রায় কাছাকাছি হবে, তাদেরকে আমরা খাদ্য সহ সর্বপ্রকার সাহায্য দিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করে রাখব। ইতিমধ্যে আমরা 100 দিনের কর্মসূচি হাতে নিয়েছি, যেটা গতকাল থেকে শুরু হয়েছে এবং গতকাল থেকে কার্যকারী শুরু হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণে লক্ষ্মীপুরে প্রায় 50,000 হেক্টর জমির রবি শস্য পানিতে তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বোরো ফসল ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন নেত্রকোনার চাষিরা। গত 19 এপ্রিল থেকে টানা বর্ষণে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও রায়পুর সহ 5 উপজেলার প্রায় 50,000 হেক্টর জমির রবি শস্য পানিতে তলিয়ে গেছে। খাল বিল পানিতে ডুবে যাওয়ায় সেচ দিয়ে ফসলি জমির পানি সরাতে পারছেন না কৃষকরা। সবজি, বাদাম, মরিচ ও ডাল জাতীয় রবি ফসল পচন ধরে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। অন্যদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার বিস্তীর্ণ এলাকার বোরো ফসল ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগ জানায়, জেলায় এবছর 1,84,320 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে পানিতে তলিয়ে গেছে প্রায় 70,000 হেক্টর। আত্রাই নদীতে বাঁধ দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের মানুষ পানি পাচ্ছেন না, এমন অভিযোগ করে বাঁধ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে নদী গবেষকরা বলছেন আত্রায়ে কোনো স্থায়ী বাঁধ নেই। এদিকে দুদেশের অভিন্ন নদীর পানি বন্টনে যৌথ নদী কমিশনের হস্তক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিলেন পানি বিশ্লেষকরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য এবং ছবির সহায়তায় সেলিয়া সুলতানার রিপোর্ট। আত্মীয় নদীতে প্রবলেম হচ্ছে, ওখানে বাঁধ দিয়ে জল আটকে দেওয়া হচ্ছে। আমি বাংলাদেশের বন্ধু সরকারকে অনুরোধ করব, আজকে নদীর জলটা কেন বাঁধ দিয়ে আটকাচ্ছেন, ওটা ছেড়ে দিন। আমাদের বালুরঘাটের লোকেরা জল পাচ্ছে না। মঙ্গলবার দুপুরে কোচবিহারের পিপলস পার্টির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আত্রাই নদী থেকে বাঁধ সরিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিস্তায় পানি নেই, তাই বিকল্প নদী থেকে পানি নেবার প্রস্তাব আবারও দেন তিনি। তিস্তায় জল গেলে তিস্তার জল শিলিগুড়ির লোক জল পাবে না। আমরা বলেছি আপনারা বিকল্প ব্যবস্থা দেখুন। ভৌগোলিকভাবে আত্রাইয়ের উৎপত্তিস্থল পশ্চিম বাংলায়, যা দুবার বাংলাদেশকে অতিক্রম করে। প্রথমে দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্য দিয়ে আবারও পত্নীতলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নদী গবেষকরা বলছেন, বাংলাদেশে আত্রাই নদীতে কোনো স্থায়ী বাঁধ নেই। পানি রাজনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ষড়যন্ত্র করছেন এবং সেই ষড়যন্ত্র বিষয়ক তার যে বিভিন্ন সময়ের বিভিন্ন রকম মন্তব্য, কখনো তিনি ধানসিঁড়ির পানি দিতে চান, কখনো তিনি মানসিঁড়ির কথা বলেন, কখনো তুরসার কথা বলেন, কখনো জল ঢাকার কথা বলেন, এখন তিনি নতুন প্রসঙ্গ তুলেছেন আত্রাইয়ের কথা। আসলে প্রসঙ্গ তো হচ্ছে তিস্তা। তিস্তা নদীটি আগে পূর্বে করতোয়া, পশ্চিমে পুনর্ভবা ও মধ্যে আত্রাইয়ের মাধ্যমে প্রবাহিত হতো। 1787 সালে ভয়াবহ ভূমিকম্পের পর আত্রাই নদীর সাথে তিস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়। তবে তিস্তা সহ দুদেশের অভিন্ন নদীর পানি বন্টনে যৌথ নদী কমিশনের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ এই বিশ্লেষকের। তিস্তার পানি তো কেবল সরিয়েই নেওয়া হচ্ছে না, সেটা আবার গঙ্গার উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনার সঙ্গে তার একটা যোগ হয়ে গেছে। তিস্তাতে গজলডোবা ব্যারেজ আছে, তার কারণে তিস্তায় আমরা পানি পাচ্ছি না। এখন মমতা যদি অভিযোগ করেন যে আত্রাইতে আমাদের এখানে বাদ দেওয়া আছে, তাহলে সেটা আমাদের যৌথ নদী কমিশন এটা আমাদের দেখতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় পানি দিতে না চান, তাহলে এর জন্য কেন্দ্রীয় সরকার আছে। কেন্দ্রীয় সরকার যদি সাথে সম্মত সামর্থ্য না হয়, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশ সরকারের জাতিসংঘে এর প্রতিকার চাওয়ার আর কোনো বিকল্প নেই। এদিকে নীলফামারী তিস্তা নদীর উজানে ভারত জলপাইগুড়ির মালবাজার মহকুমায় গজলডোবায় বাঁধ নির্মাণ করে বাংলাদেশের স্বাভাবিক জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে। তিস্তার মূল প্রবাহ ভারত প্রত্যাহার করে নেয় ডালিয়া ব্যারেজে আসা পানির প্রবাহ প্রায় শূন্য। এতে তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অভিন্ন নদীর পানি সমাধানে সরকারকে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ডিআরইউতে একটি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে আরও বলেন, গতকাল গাইবান্ধায় নাশকতা মামলার রায়ে বিএনপি নেতাকর্মীরা সুবিচার পায়নি। যখন থেকে প্রধানমন্ত্রী ভারত থেকে ফিরে আসলেন, আমরা তাকে ধন্যবাদ জানাতে পারলাম না, কারণ তিনি আমাদের জন্য কিছু আনলেন না, দিয়ে আসলেন। আমরা যে মিনিমাম যে পানি, তিস্তা নদীর পানি, সেটাও পেলাম না। আশ্বাস দিলেন আমার কয়েকজন, যেটা খুব শিগগির হবে। মমতা কালকে শেষ করে দিয়েছেন, যে প্রশ্নই উঠতে পারে না আমার তিস্তায় কোনো পানি নেই, আমার পানি দেওয়ার কোনো কারণ নেই। বিচার বিভাগের কোনো কাজে সরকার কখনো হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিশ্ব আইনি সহায়তা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভবিষ্যতে বিনা বিচারে কোনো আসামিও আর কারাগারে থাকবে না বলে জানান আইনমন্ত্রী। শেখ হাসিনার সরকার বিচার কার্যে কখনোই হস্তক্ষেপ করে না এবং কখনোই হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ স্বাধীন। বিনা বিচারে বা বিনা কারণে কারাগারে আটক না থাকেন, সেই দিকটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং আমরা কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদের সামনে এটা বলতে পারবো যে এখন কারাগারে বিনা বিচারে বা বিনা কারণে কেউ আটককৃত নাই। দুপুরের সময় আরো থাকছে। রাজশাহীতে এবার আম লিচুর বাম্পার ফলনের প্রত্যাশা, ব্যবসা হতে পারে 500 কোটি টাকার। শব্দ দূষণ। কর্মব্যস্ত নগরীগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, শব্দ দূষণের ভয়াবহতা মানুষের সহনীয় মাত্রার চেয়ে তা 1.5 থেকে 2 গুণ বেশি, যা শ্রবণ শক্তির ক্ষতি থেকে শুরু করে বধিরতা, উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজ, অমনোযোগ সহ নানা মানসিক সমস্যারও কারণ। শব্দ সচেতনতা দিবসে শাতিলা শারমিনের রিপোর্ট।
ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। এসব দৃশ্যে কি সবচেয়ে বেশি অসহনীয় হয়ে উঠেছে? জবাব এলো এভাবে। এত শব্দ ভালো লাগে না। হ্যাঁ, আর বাচ্চা কাচ্চা নিয়ে যখন বাইরে বেরোয় এই শব্দটা খুবই খারাপ, কারণ এরা বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মনে হচ্ছে যে কানের পর্দা ফেটে যাবে। চারপাশে শব্দ এবং হর্ন প্রচন্ডভাবে কষ্ট দেয়। শহরের যে কোনো মহল্লায় খুঁজে পাওয়া যাবে এই দৃশ্য। অভ্যস্ত হলেও এমন বিকট শব্দ কারো জন্যই সহনীয় না। প্রথমত মাথা ব্যথা করে, হ্যাঁ, আর কানে মনে করেন সমস্যা হলেও কাজ করছে, মাথা ঝিনঝিন করে, ঠিক আছে, অনেক সময় মাথাও ব্যথা করে, অনেক সময় আস্তে আস্তে কথা বললে তখন আমরা শুনতে পাই একটু কম। এটা আসলে নিয়ন্ত্রণ করলে নগরবাসী সবার জন্যই সুবিধা। এদিকে পরিবেশ অধিদপ্তর এলাকা ভেদে শব্দের সহনীয় মাত্রা নির্দিষ্ট করে দিয়েছে। নীরব এলাকায় রাত দিন ভেদে এ মাত্রা 35 থেকে 45 ডেসিবেল, আবাসিক এলাকার জন্য 40 থেকে 50 ডেসিবেল, মিশ্র এলাকায় 50 থেকে 60 এবং শিল্পাঞ্চলে 70 ডেসিবেল। নিয়ম নীতি তোয়াক্কা নেই কারোরই। যানজটে দাঁড়িয়ে অযথা হর্ন দিয়ে যাচ্ছেন চালকেরা। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের সামনে শব্দের কমতি নেই। হর্ন বাজাবেন না, সাইনবোর্ডই যেন হর্ন বাজানোর স্থান হয়ে উঠেছে। রোডে যে পাবলিক যেসব রোড ক্রস করে ওই সময় আমাদের হর্নটা বাজানটা বেশি পড়ে। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ভুল করে দিলাম সেটা ক্ষমা করে দিবেন। গবেষণায় উঠে আসে ঢাকা শহরের শব্দের সর্বোচ্চ মাত্রা ফার্মগেট এলাকায় 135.6, সেখানে চট্টগ্রামের ইপিজেড এলাকায় দেশের সর্বোচ্চ মাত্রা 139.6। 2017 সালে সংখ্যা বাড়িয়ে 8টি বিভাগীয় শহরে শব্দের মাত্রা পরিমাপ করা হয়েছে। শিগগিরই তার ফল প্রকাশ করা হবে। সেই গবেষণায় প্রাপ্ত প্রাথমিক তথ্য সম্পর্কে জানালেন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত এবং অংশীদারিত্বমূলক কর্মসূচির পরিচালক। যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে সবগুলো শহর এই মাত্রা ছাড়িয়ে গেছে এবং অধিকাংশ শহরে অনেক বেশি। চিকিৎসকদের অভিজ্ঞতায় উঠে এসেছে এক ঝুঁকিপূর্ণ শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত মানুষের ভয়াবহ ভবিষ্যতের চিত্র। শব্দ দূষণ একটা নীরব ঘাতক, যেটা খুব স্লোলি হয়, পেইনলেস, গ্র্যাজুয়ালি প্রগ্রেসিভ, আর্লি স্টেজে প্রিভেন্টেবল, লেট স্টেজে ইট বিকামস পার্মানেন্ট। 85 থেকে 90 ডেসিবেল শব্দ মাত্রা হলে সেটা আমাদের কানের ক্ষতি করে। জনসংখ্যার আধিক্য বাংলাদেশের নগরগুলোতে তৈরি করেছে নানা ধরনের চাহিদা। সেই চাহিদা মেটাতে গিয়ে তৈরি হচ্ছে শব্দ দূষণ। বিশেষজ্ঞরা মনে করছেন এই নীরব ঘাতক শব্দ দূষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে। তারা বলছেন বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন, তবে তারা সবথেকে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে জনসচেতনতা। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর সড়ক এবং মানিক মিয়া এভিনিউর সংযোগস্থলে ধানমন্ডি বয়েজ স্কুলের সামনের 100 মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সকালে পরিবেশ এবং বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাইনপোস্ট উদ্বোধনের মাধ্যমে এলাকাটিকে নীরব এলাকা হিসেবে ঘোষণা দেন। পরে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শব্দ দূষণ বিরোধী মানববন্ধনে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের হাতে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্বলিত ব্যানার এবং পোস্টার শোভা পায়। পরে সংক্ষিপ্ত সমাবেশে শব্দ দূষণ রোধে সকল নাগরিককে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। সেই জন্য আজকে দিবসটি এবং বিশেষভাবে যেটা সরকার দ্বারা নিষিদ্ধ। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। দক্ষিণের মেয়র সাইদ খোকনের পর এবার ঢাকা ওয়াসাকে ব্যর্থ প্রতিষ্ঠান বললেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবন সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সাইদ খোকন বলল আমাদের মেয়র যে ঢাকা ওয়াসা টোটালি ব্যর্থ হয়েছে। আমি তার সাথে ঢাকা যে আপনার সুইচ সিস্টেম পাইপ দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, ঢাকা ওয়াসার কোনো একটা শহরের প্রাণ হলো যে এই সুইচগুলো ওয়েস্টগুলো ম্যানেজ করে। রাজধানীর গুলশানে অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনের ফুটপাত অবমুক্তের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
সকাল থেকে গুলশানের 84 নম্বর সড়কে অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে থেকে অভিযান শুরু করে কর্পোরেশনের কর্মীরা। দূতাবাস সংলগ্ন ফুটপাত জুড়ে থাকা কংক্রিটের স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় কর্পোরেশনের কর্মীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মেজবাহুল ইসলাম। এই অভিযানে নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করেই এই অভিযান চলছে বলেও জানান তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল বাইপাস দিন দিন যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। ফেনী সদর সহ 3 উপজেলায় প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে একটি মাত্র বাইপাস ব্যবহার হওয়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এছাড়া কোনো ওভারব্রিজ বা আন্ডারপাস না থাকায় প্রায় ঘটে দুর্ঘটনা। মহাসড়ক নির্মাণে পরিকল্পনাহীনতাকেই দায়ী করছেন সাধারণ মানুষ। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। মহাসড়ক 4 লেন করার পর ফেনী সদর উপজেলা, সোনাগাজী উপজেলা এবং ছাগলনাইয়া উপজেলার প্রায় 12 লাখ মানুষের লালপুল বাইপাস দিয়ে জেলা শহরে প্রবেশ এবং বাহির হওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। জেলা সদরে প্রবেশের দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের একমাত্র এই লালপুলের প্রবেশ পথে রাখা হয়নি কোনো ওভারপাস বা আন্ডারপাসের ব্যবস্থা। ফলে একদিকে মহাসড়কের ভারী পরিবহনের বেপরোয়া গতি এবং অন্যদিকে জেলা শহরে প্রবেশ এবং বের হতে গিয়ে একটু অসতর্কতায় এখানে প্রায় দুর্ঘটনায় বাড়ছে হতাহতের ঘটনা। আর এখানকার বাইপাস দিয়ে অনিয়ন্ত্রিত পারাপারের কারণে দীর্ঘ যানজট লেগেই থাকে। এজন্য কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতাকে দায়ী করে এ সমস্যার সমাধান চায় সাধারণ মানুষ। একটা উপজেলা থেকে জেলায় গাড়ি ঢুকবে এই ধরনের কোনো ব্যবস্থা রাখে নাই। গত কয়েকদিন আগে এখানে একটা মারাত্মক দুর্ঘটনায় একটা মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এখন আমাদের এই দুর্ঘটনার সমাধান করতে হলে এখন ওভারব্রিজের দরকার। মহাসড়ক পুলিশের ফেনীর মহিফাল থানার পরিদর্শক মনে করেন এই বাইপাস পরিকল্পিতভাবে চালু করতে পারলে যানজট সহ দুর্ঘটনায় হতাহত শূন্যের কোঠায় নেমে আসবে। যখন দ্রুতবেগে একটা গাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যায়, আর সোনাগাজী থেকে শহরমুখী গাড়ি যখন রাস্তা ক্রস করে তখন কেউ কাউকে দেখতে পায় না। আমার ধারণা যদি এখানে একটা আন্ডারপাস বা ওভারপাস তৈরি হয় তাহলে হয়তো লালপুল পয়েন্টের এই যানজট বা যে সমস্যাটা আমরা ফেস করতেছি এটা হয়তো থাকবে না। মহাসড়কের সাথে ফেনীর লালপুল দিয়ে শহরের যোগাযোগ নিরাপদ এবং শঙ্কামুক্ত করতে জেলা প্রশাসক জানালেন তার নেওয়া পদক্ষেপের কথা। আগামীতে আমাদের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের দৃষ্টিতে নেব যে এখানে ওভারপাস অথবা হাইওয়েতে এটা একটা ফ্লাইওভার করে এটাকে যদি আমরা আলাদা না করতে পারি তাহলে এই হাইওয়ের সুবিধা কিন্তু আসলে পাওয়া যাবে না। মহাসড়ক পুলিশের দেয়া তথ্য মতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর 27 কিলোমিটার অংশে 2014 থেকে 2016 সাল পর্যন্ত 43টি সড়ক দুর্ঘটনায় কয়েকশো মানুষ আহতের পাশাপাশি নিহত হয়েছে 40 জন, যার বেশিরভাগই ঘটেছে এই বাইপাস অংশে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দুপুরের সময় আরো থাকছে। ইংল্যান্ডে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে লম্বা সফর টাইগারদের। মাসখানেক পর রাজশাহীর বাজারে উঠবে গ্রীষ্মকালীন সুস্বাদু আম ও লিচু। এজন্য পরিচর্যার কাজে ব্যস্ত বাগান মালিকরা। কালবৈশাখী ঝড় এবং পোকার আক্রমণে আম ও লিচুর অনেক গুটি নষ্ট হলেও আশানুরূপ লাভের আশা করছেন তারা। ফল গবেষকরা বলছেন রাজশাহী অঞ্চলে এই মৌসুমে প্রায় 500 কোটি টাকার আম লিচু বিক্রি হতে পারে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। প্রায় 1,500 আম ও লিচুর বাগান আছে রাজশাহী অঞ্চলে। ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর সহ 250 জাতের আমের পাশাপাশি দেশি ও বোম্বাই জাতের লিচুর উৎপাদন হয় এখানে। কদিন আগেও যে বাগানগুলোতে শোভা ছড়াচ্ছিল স্বর্ণালী মুকুল, এখন তা দানা বেঁধেছে সবুজ গুটিতে। বাগান মালিকদের নিরলস পরিশ্রমে থোকায় থোকায় ঝুলে থাকা গুটি পর্যায়ক্রমে পরিপূর্ণ আকার ধারণ করছে। তারা বলছেন আর মাসখানেক পরই বাজারে উঠতে শুরু করবে গ্রীষ্মকালীন সুস্বাদু মৌসুমি এই ফল দুটি। চাহিদা থাকায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার আম। যে পরিমাণে আম আছে এখনো আশা আছে যে লাভ হবে। তুলনামূলক আপনার ধরেন যে ভালোই ছিল আম, তার থেকে ধরেন যে এবার আরো ভালো আপনার
সম্প্রতি কালবৈশাখী ঝড় ও পোকার আক্রমণে আম ও লিচুর অনেক গুটি ঝরে পড়ায় কিছুটা চিন্তিত বাগান মালিকরা। তবে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে এবারও আশানুরূপ লাভের হাতছানি দেখছেন তারা। যদি আবহাওয়াটা শেষ পর্যন্ত ভালো থাকে তাহলে কি আমাদের মোটামুটি ভালোই কি ফলন হবে। আমটা যেন না পারে বা লিচু না পড়ে ওই জন্য আমরা পানি সেচটা দিচ্ছি এখন। কাঠবিড়ালি আর বাদুড় এটা মানে যাতে করে নষ্ট করতে না পারে সেই জন্য আমরা উপরে জালের ব্যবস্থাও করবো আর কি। এই মৌসুমে আম ও লিচুর কেনা বেচা 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা। ভালো মানের এবং ভালো জাতের আম এবং লিচু যদি পাওয়া যায় বা কৃষক ভাইরা আবাদ করতে পারেন তাহলে দেখবেন এর চাহিদাও বাড়ছে এবং দামও দিন দিন এটা প্রত্যেক বছর আস্তে আস্তে বাড়ছে এবং কৃষক ভাইরা আস্তে আস্তে লাভবান হতেছেন। চলতি বছর 16,961 হেক্টর বাগানে 1,81,000 মেট্রিক টন আম এবং 476 হেক্টর বাগানে 2,171 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। চুক্তিভিত্তিক ও স্বাস্থ্যসম্মত চাষাবাদের সনদ ছাড়া ইউরোপে সবজি ও ফলমূল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কৃষি মন্ত্রণালয়। এতে ইউরোপে সবজি রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সম্প্রতি রপ্তানি হওয়া একাধিক সবজির চালানে পোকামাকড় পাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী নিষেধাজ্ঞা এড়াতে এই নির্দেশনা জারি করা হয়। এদিকে রপ্তানির বাজার ধরে রাখতে যেসব সবজির ব্যাপারে অভিযোগ আসেনি সেগুলোর স্বাস্থ্য সনদ দেওয়ার আহ্বান জানিয়েছেন রপ্তানিকারকরা। বিস্তারিত দেখুন হাজিরা শিউলির রিপোর্টে। ক্ষতিকর পোকামাকড় বেশি থাকায় বেগুন, করলা, পটল, কাকরোল সহ 8 ধরনের সবজি ও ফলমূল ইউরোপের বাজারে রপ্তানিতে সরকার নিষেধাজ্ঞা আরোপ করে 1 বছর আগে। এরপরেও কিছু অসাধু রপ্তানিকারক কৃষি বিভাগের স্বাস্থ্য সনদ ছাড়াই নিষিদ্ধ সবজিও ইউরোপে রপ্তানি করছিল। এর মধ্যে বেশ কিছু চালানে রোগবালাই ধরা পড়ায় কিছু চালান ফেরত পাঠায় ইউরোপীয় ইউনিয়ন। এই প্রেক্ষাপটে গত 6 এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ শাখা রপ্তানিকারকদের চিঠি দিয়ে নতুন সিদ্ধান্ত কার্যকরের কথা জানায়। কৃষকের সাথে রপ্তানিকারক চুক্তিবদ্ধ হবে, কখন রোপণ করেছে, সার, সেচ, কীটনাশক কি পরিমাণ দিয়েছে, টোটাল রেকর্ড সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে তারা বাংলাদেশ থেকে সবজি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিতে পারে আশঙ্কায় পর্যায়ক্রমে ক্রিটিক্যাল ছাড়াও নন ক্রিটিক্যাল সবজিগুলো যাতে কন্ট্রাক্ট ফার্মিং আওতায় আসে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রপ্তানিকারকদের দাবি, ইউরোপীয় ইউনিয়ন 8টি সবজি ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও চুক্তিভিত্তিক চাষাবাদ বাধ্যতামূলক করেনি। কিন্তু কোনো আলোচনা ছাড়াই সরকার সব সবজি চুক্তিভিত্তিক চাষাবাদ বাধ্যতামূলক করায় রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইউরোপিয়ান ইউনিয়নের শর্ত কন্ট্রাক্ট ফার্মিং না, কদু, জালি, মকি, লাউ এই সমস্ত আইটেম বিগত 30 বছরে কখনো নন কমপ্লায়েন্স হয় নাই। তাহলে কেন এই সমস্ত আইটেমের পিসি ইস্যু করা হবে না? এই অবস্থায় ইউরোপের বাজার ধরে রাখতে ঝুঁকিপূর্ণ ছাড়া বাকি সব সবজি ও ফলমূলের স্বাস্থ্য সনদ দেওয়ার আহ্বান জানিয়েছেন রপ্তানিকারকরা। ধুন্দুল, ঝিঙ্গা, তারপরে পটল, আমরা সেগুলা কন্ট্রাক্ট ফার্মিং এর দিকে দাবিত হচ্ছি। এই মুহূর্তে যেগুলোর ব্যাপারে অবজেকশন নাই সেই পণ্যগুলো ওপেন করে দেওয়া হোক। আমাদের রপ্তানি বাজার ইন্ডিয়াতে ডাইভার্ট হয়ে যাচ্ছে। বর্তমানে বছরে প্রায় 1200 কোটি টাকার সবজি রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে 30% সবজি ও ফলমূল রপ্তানি হতো ইউরোপে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সিলেট স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজে টেপ মোড়ানো বস্তুটি বোমা নয় বলে নিশ্চিত করেছে র্যাবের বোম ডিসপোজাল দল। মজা করে কাগজ মোড়ানো বস্তুটি রাখার অভিযোগে 10ম শ্রেণীর এক ছাত্রকে আটক করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, সকালে স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের মাঠে বোমার মতো বস্তুটি ঘিরে রাখা স্থানে কাজ শুরু করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। পরীক্ষা করে র্যাব জানায় বস্তুটি বোমা নয়। বন্ধুদের সঙ্গে মজা করতে কাগজ এবং টেপে মুড়িয়ে 10ম শ্রেণীর এক শিক্ষার্থী বস্তুটি রেখেছিল। পরে ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষজ্ঞ দল ঢাকা থেকে এখানে আসেন এবং এটাকে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে এটার ভিতরে কিছুই নাই, কিছু কাগজপত্র একটা টেপ দিয়ে মুড়ে এটা বম সদৃশ জিনিসের সৃষ্টি করা হয়েছিল। যে ছাত্রটি এই কাজটা করেছে সেও গত রাতে আমাদের কাছে স্বীকার করেছে যে তারা শুধুমাত্র কৌতুক ছলে সবাইকে একটু উদ্বিগ্ন করার জন্য এই কাজটা করেছিল। বরগুনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করেছে 3 বখাটে। মেয়েটিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে একটি মামলাও করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এস এম সিফাতের তোলা ছবিতে বিস্তারিত MA আজিমের রিপোর্টে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত 23 এপ্রিল বিকেলে বরগুনা সদর উপজেলায় 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বসত ঘরে হানা দেয় বখাটে সাগর ও তার দুই বন্ধু রাকিব ও সোহেল। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় মেয়েটির ছবি তোলে। টের পেয়ে এর প্রতিবাদ করলে মেয়েটিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় বখাটেরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাগর, সোহেল, রাকিব ওরা ঘরে ঢুকে আমি উঠে দেখি সাগর আমার পাশে বসা। বলি তুই এখানে কেন? তখন ও বললে আমারে যে ঘুমন্ত অবস্থাতে অনেক ছবি তুলছি, তুই আমার প্রেম না করো, তারপর আমি ইন্টারনেট ফেসবুকে ছাড়ি দেবো। বটি দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি চাই যে এক কথায় ওদের বিচার, যে সাগর সোহেল ওদের যে এরকম বিচার, এরকম কাজ আর কাজ না করে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত সাগরের পরিবার। তবে সাগরের মা জানায় তার ছেলে মেয়েটিকে জিম্মি করে টাকা নিত। আবার বললো মেয়ে কইলে এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে সাগর সহ 3 জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। আপনাদের মাধ্যমে আমরা শুনলাম যে তারা কোর্টে এই বিষয়ে মামলা করেছে। তো কোর্টেই হোক আর থানায় হোক, এটার যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর, রাকিব ও সোহেল পলাতক রয়েছে। MA আজিম, সময় সংবাদ, বরগুনা। সিরাজগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। হাইওয়ে পুলিশ জানায় সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নকলা এলাকায় উত্তরবঙ্গগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি রড বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনে ট্রাকের 2 জন ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আহত হন আরো 3 জন। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। টেকসই উন্নয়নে আইটি ইন্ডাস্ট্রিজ গড়ে তুলতে ও তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষিত করতে UNDP সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার পার্কে আয়োজিত UNDP এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন প্রতিমন্ত্রী। গত 8 বছরে সরকারি খাতকে 40% ডিজিটাল সেবার মধ্যে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খুব শীঘ্রই UNDPর সহযোগিতায় গ্লোবাল ইনোভেশন ল্যাব ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা হবে। এ সময় UNDPর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন UNDPর বাংলাদেশ প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। একটা পুরো স্টার্টআপ কালচার তৈরি করা, একটা ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করা, সেইভাবে কিন্তু প্রাইভেট ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করা, ইনোভেশনকে উৎসাহিত করা, সেখানে কিন্তু সরাসরি কাজ করা হয়নি। এখানে আমাদের লক্ষ্যটা হচ্ছে সুনির্দিষ্ট যদি বলি, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, যেটা একটা প্রাতিষ্ঠানিক ইনোভেটর এবং স্টার্টআপ তৈরি করার একটা কারখানা। সেই ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমিতে আমাদের নলেজ পার্টনার হিসেবে UNDP থাকবে। দেশের বাইরের খবর। মার্কিন সাম্রাজ্য গুড়িয়ে দিতে উত্তর কোরিয়া একাই যথেষ্ট বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ক ইয়ং। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র পারমাণবিক ক্ষমতার সাবমেরিন পাঠানোর পাল্টা জবাবে নতুন করে এই হুঁশিয়ারি জানালো পিয়ংইয়ং। চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ার মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র চালান পৌঁছাতে শুরু করেছে। এদিকে কোরীয় উপদ্বীপে শান্তি এবং স্থিতিশীলতা আনতে যৌথ চেষ্টার আহ্বান জানিয়েছে চীন। উত্তর কোরীয় হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় পরমাণু শক্তি চালিত সাবমেরিন পাঠানো নিয়ে আলোচনা শেষ হতে না হতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দিনের শুরুতে দক্ষিণ কোরিয়ার সিউংজুতে থার্ডের সরঞ্জাম পৌঁছাতে শুরু করে। প্রথম দফায় বিমানে করে রাডার এবং অন্যান্য সরঞ্জাম সজ্জিত 6টি ট্রাক এসে পৌঁছায়। তবে ওই এলাকার কিছু বাসিন্দা থার্ড মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভের আয়োজন করে। থার্ডের সরঞ্জামবাহী ট্রাকগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রতিবাদে আগেও এমন বিক্ষোভ করেছে দক্ষিণ কোরীয়রা।
দক্ষিণ কোরিয়া উপকূলে মার্কিন সাবমেরিন পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া এবার হুমকি দিয়েছে মার্কিন সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়ার জন্য তাদের সেনাবাহিনী প্রস্তুত আছে। মঙ্গলবার পিয়ংইয়ংয়ে উত্তর কোরীয় সেনাবাহিনীর 85তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ক ইয়ং। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানতে তারা তাদের পরমাণু অস্ত্রগুলো প্রস্তুত রেখেছে। উত্তরের এমন হুমকির জবাবে দক্ষিণ কোরিয়া বুধবার মার্কিন সেনাদের সঙ্গে এক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। রাজধানী সিউলের 50 কিলোমিটার দূরে পোসেউন অঞ্চলে এ মহড়ায় দুদেশের 2000 সেনা সদস্য অংশ নিচ্ছে বলে জানায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও 250 ভারী অস্ত্র ব্যবহার করা হয় মহড়ায়, যার মধ্যে আছে K2 ট্যাঙ্ক, সাঁজোয়া যান, রকেট সিস্টেম, অ্যাপাচি হেলিকপ্টার ও A-10 জেট বিমান। এই যৌথ মহড়া আমাদের দুদেশের যুদ্ধ সক্ষমতাকে আরো শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ শক্তি আমাদের দেশের সার্বভৌমত্বের উপর যে কোনো হামলা শক্ত হাতে প্রতিহত করবে। এদিকে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নিরসনে জাপান সহ সব পক্ষকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে চীন। দায়িত্ব নিয়ে এ সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে বলেও মন্তব্য করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ক্রিকেটের খবর। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 10 দিনের ক্যাম্পে অংশ নিতে আজ রাতে ইংল্যান্ডের সাসেক্সের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 1:15টায় উড়াল দেবে 18 সদস্যের টাইগার দল। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাসেক্সের এই ক্যাম্প কার্যকরী ভূমিকা রাখবে বলে বিশ্বাস ক্রিকেটারদের। পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন মাশরাফিরা। এরপর 7 মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে দল। বাংলাদেশের পাশাপাশি স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে 12 মে। এরপর 1 জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি। বিশ্বের অনেক দেশের চেয়ে জঙ্গিবাদ নির্মূলে এগিয়ে আছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। র্যাব সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ। হাওড়া অঞ্চলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও মাছ পাচ্ছে না জেলেরা। এখনো তলিয়ে আছে ফসলি জমি। 6 লাখ মেট্রিক টন ধান নষ্ট হলেও প্রভাব পড়বে না, জানালেন খাদ্যমন্ত্রী। আত্রাই নদীতে বাঁধ দেওয়া হয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। স্থায়ী কোনো বাঁধই সেখানে নেই, জানালেন নদী গবেষকরা। যৌথ নদী কমিশনের মাধ্যমে সমাধানের পরামর্শ। এবং কর্মব্যস্ত নগরীগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শব্দ দূষণ। তোয়াক্কা নেই নিয়ম নীতির। এই নীরব ঘাতক ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি, আশঙ্কা চিকিৎসকদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।